সো রিভিউ শেষ কইরা এখন এখান থেকে চলে যাবো। বাণিজ্য মেলা এখন নিয়ে গেছে পূর্বাচল 300 ফিটের ওই জিন্দা পার্কের এখানে। এখানে এখন এই গাড়ি ঘোড়ার প্র্যাকটিস এগুলোই করে। গাড়ি ড্রাইভিং শিখতেছে মানুষজন। এদিক দিয়ে তো বাইরে এলাম, ধুলাই তো একবারে অন্ধকার করে দিব সব। গাড়িটা যাক, তারপরে যাই। আর বালুতে চালানোটা আসলে রিস্কি অনেক। আর এই মাঠে দেখতে পাচ্ছেন যে বালু ছাড়া কোনো কথা নাই। যাক, আস্তে আস্তে সোলিংয়ের রাস্তায় উঠে গেছি। যাক, ভালো লাগতেছে যে মহিলারাও রাইডিং শিখতেছে। সো মেন রাস্তায় উঠে যাই আস্তে আস্তে। মানে আমি আমার বাকি কাজগুলো শেষ করে দেখি পথে আপনাদের সাথে আরও কিছু কথা বলা যায় কি না। আরে এত জাম খেয়ে, সিগন্যালের মধ্যে এত জাম। চলে আসলাম বিজয় সরণি। এখন বিজয় সরণির নিচ দিয়ে, মেট্রো রেলের নিচ দিয়ে চলে যাবো বাম পাশে। কি উঠতেছে এটা রাস্তার মধ্যে। বাইরে হয়ে গেলাম বিজয় সরণি স্টেশনের নিচ দিয়া। এটা আমার ডেলি বেসিসের রাস্তা। আমার 500 কিলো পর্যন্ত রান করতে হবে। 500 কিলো পর্যন্ত রান করে মোবিল চেঞ্জ করতে বলছে। সো এখনও মাত্র 50 কিলো হয়েছে। কারণ 1000-2000 কিলো না যাওয়া পর্যন্ত আসলে এটা স্টেবল হইব না, ইঞ্জিনটা স্টেবল হইব না। ভাবছিলাম বিজয় সরণি সিগন্যালটা এক সুযোগে পার হয়ে যেতে পারবো, কিন্তু যাই হোক, আমার ধারণা ভুল কইরা ট্রাফিক বিভাগ ছাইড়া দিল। এই যে ভিআইপি গাড়িগুলা প্রত্যেকটা দিন খুব প্যারা দেয় মানুষ করে। ছোট্ট একটা রাস্তা, এই রাস্তার মধ্যে যা দেখেন কতখানি জায়গা জুড়ে ওরা যাইতেছে। তো পিছনের গাড়ি টাড়ি কেমনে কি যাইব, সে দাঁড়ায়া প্যাসেঞ্জার তুলবো, সেটা হচ্ছে প্রবলেম। সে যদি রানিংয়ে থাকে, যাইতে থাকে, তাহলে সমস্যা নাই, সবাই যাইতে থাকলো, ছোটো রাস্তা হলে কী হয়েছে। কিন্তু সমস্যা হয় সে দাঁড়ায় যায়, দাঁড়ায় প্যাসেঞ্জার তুলে অথবা প্যাসেঞ্জার নামায়। এইটা ভাই এত একটা প্যারা দেয়। যারা নিয়মিত এই রোডে বাইক দিয়ে চলাচল করেন তারা বলতে পারবেন। কারণ বাইকগুলো সাধারণত বাম পাশ দিয়ে যায়, আর এই গাড়িটা করে কি বাম পাশে দাঁড়ায় যায়। ওরে সবার তো খুব তাড়া আছে দেখতে পাচ্তেছি। আমি ছাড়া মনে হয় সবাই খুব তাড়ায় আছে। যাক, বাইরে হয়ে গেলাম। এই মাঝখানের লেনটা কতখানি সামনে যেতে পারুম দেখি। সামনের সিগন্যালটা ছেড়ে দিছে, পার হয়ে যেতে পারুম আশা করি। পার হয়ে গেছি। দুপুরবেলাটা এইখানে প্রচুর জ্যাম থাকে। কেন থাকে সেটা জানি না, কিন্তু থাকে। তেজগাঁ ইউলুপে চলে আসছি। এইটা হইতেছে বুটেক্স টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সামনে হইতেছে তেজগাঁও পলিটেকনিক। এই রাস্তা আপনারা ডেলি দেখছেন, ডেলি বেসিসে আমি রাস্তা দিয়ে যাই। সো এই রাস্তা নিয়ে বলার আসলে কিছু নাই। প্রথম ইমপ্রেশন বলতে পারেন কালো মানিকের সাথে আমার এই রোডে যাওয়ার। 7 রাস্তার সিগন্যালে থামতে হবে মনে হইতেছে, যদিও আস্তে আস্তে সিগন্যালটা যাইতেছে, তারপরেও কেন জানি মনে হইতেছে থামতে হবে। যেটা বলছিলাম আপনাদেরকে, 7 রাস্তার সিগন্যালে থামতে হইব মনে হয়। সো থামতে হইলো। যদি আর কতক্ষণ বসে থাকতে হইব না, ছাইড়া দিছে। ভাবতেছিলাম যে হয়তো বা ছাইড়া দিব, ছাইড়া দিছে। ছাইড়া দিলে কি হয়েছে, এদেরকে আটকানো যাইব, ওই যে এরা ইসা প্যারা দিব। যাই হোক, আমার কালো মানিক নিয়ে 7 রাস্তা প্রথম ড্রাইভ বলতে পারেন। কালো মানিক নিয়ে আজকে পয়লা। উঠে যাই ফ্লাইওভারে। ফ্লাইওভারটা মোটামুটি ফাঁকাই মনে হইতেছে। কালো মানিকের ফুয়েলের ব্যাপারে অনেকে জানতে চাইছিলেন। আসলে এই বিষয়ে আমার এখনও কোনো আইডিয়া নাই, যেহেতু বাইকটা মাত্র 50 কিলো রান হয়েছে। অটোতে দেখাইতেছে 50 পয়েন্ট সামথিং। 1000 কিলো রান না করলে আমিও ঠিক বলতে পারতেছি না আপনাদের মতো যে কীরকম মাইলেজ পাওয়া যাবে। তবে আমি মেনটেন করার চেষ্টা করতেছি RPM 4.5 থেকে 5, যেটা আমার বইলে দিছে শোরুম থেকে। 2000-এর মধ্যে 4 বার মোবিল চেঞ্জ করেন। আমি এই বিষয়গুলো মাথায় নিয়ে চালাইতেছি। আর মাইলেজ আসলে নতুন গাড়ি, এখন তো 19-20 হওয়ারই কথা। তারপর আপনারা শেয়ার করেন আপনারা কে কীরকম পাইতেছেন। তাদের কাছ থেকে শেয়ার অভিজ্ঞতা জানতে পারলে তো আমাদের জন্য উপকার হয়। আমি এখন মৌচাক দিয়ে নেমে যাবো। মৌচাক দিয়ে নাইমা সামনে আচ্ছা রাজাবাজার ফ্লাইওভারে উঠবো। সাসপেনশনটা এই যে খেলতেছে ভালোই। এই জায়গাটা অনেক বাম্পিং আছিল, কিন্তু সাসপেনশনটা বেশ ভালোই খেললো। ফিল হয় নাই, ভাঙা রাস্তাতেও সেরকমভাবে ফিল হয় না।
এই যে বাসগুলো দাঁড়ায় থাকবো থেকে এখানে একটা প্যারা দিব, এটা আমাদের সহ্য করে নিতে হইব, এটার কোনো অল্টারনেটিভ নাই, কিছু করারও নাই। অনেকেই আসলে আমার মতো কনফিউশনে আছেন যে এই বাইকটা নেবেন কি নেবেন না, মানে এই বাজেটে এই বাইকটা নেওয়া কি ঠিক হবে কি ঠিক হবে না। সো আসলে এই বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হইলো, আমিও খুব ঘাটাঘাটি করছি কি করব না। আমার চয়েসে দুইটা ছিল, একটা ছিল হর্নেট 2.0 আর একটা ছিল FZS V4। এখন বিষয় হলো যে হর্নেটকে ছাইরে আমি FZS V4কে কেন নিলাম, বাইছা নিলাম। সো আমার উত্তর হইতেছে ভাই, আমি আসলে আমার কি প্রয়োজন সেটার উপরে ভিত্তি করে বাইক নিচ্ছি। এই যে স্বাধীন দেশ, স্বাধীনভাবে সবাই চলতেছে, স্বাধীন নাগরিক। যা বলছিলাম, আপনার পারপাস কী হইব সেটার উপর ডিপেন্ড করে আপনি ডিসিশন নেন, ঠিক আছে? এই গাড়িতে এই আছে, সেই আছে, ওই আছে, সেই আছে, সেটা নিয়ে আসলে কম্প্যারিজন করেন না। তাইলে হবে কি, আপনার পারপাস আপনি কোনো গাড়িতে আসলে 100% ফুলফিল আপনারা করতে পারবে না। এই গাড়িতে এটা ভালো থাকবে তো ওই গাড়িতে ওইটা ভালো থাকবে, ওই গাড়িতে ওই গাড়ির আউটলুক এটা এরকম থাকবে তো সেই গাড়ির আউটলুক অন্যরকম থাকবে। সো আপনি আসলে এটা নিয়ে চিন্তা করে কনফিউশনে থাকবেন, যেটা আমিও ছিলাম, যেটা কি করবো, কারণ এটা টর্ক কম, স্পিড কম, অনেকেই অনেক কথা বলে, গালিগালাজ করে, যাই হোক ওভার প্রাইসিং বলে, সবই ঠিক আছে, তার যুক্তিতে হয়তো বা ঠিক আছে, সমস্যা নাই। আর আমার যুক্তিতে হচ্ছে যে আমার দরকার ভাই কমফোর্ট, ঠিক আছে? আমারও তো ওভার স্পিডিংয়ের দরকার নাই, আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, আস্তে ধীরে চলাফেরা করি, আস্তে ধীরে যাই। সো ওভার স্পিডিং আমার প্রয়োজন নাই, আমার হচ্ছে কন্ট্রোলিং, ব্রেকিং আর কমফোর্ট হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমার পারপাস ছিল মূলত এইটা। তো হর্নেটে দেখলাম যে এটার চাইতে ওই তিনটা ক্যাটাগরিতে হর্নেট আমার কাছে মনে হলো যে একটু পিছায় আছে, বাকি ক্যাটাগরিতে হর্নেট আগায় আছে ডেফিনেটলি, কিন্তু আমার ক্যাটাগরিতে আমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী হর্নেট একটু পিছায় আছে। সো ওই হিসাবে আমি পরে চিন্তা করলাম যে না, এই ঝগড়াটি শুরু হয়ে গেছে। যা বলতেছিলাম সেটা হলো যে ওই হিসাবে চিন্তা করলাম যে না, আমি হর্নেটে যাব না, কারণ আমার পারপাস যেটা ফুলফিল করতেছে সেটা হইতেছে FZS ভার্সন 3 অথবা 4। আচ্ছা একটু ওয়েট করেন, একটু সামনে গিয়া এই জামটা পার হয়ে পরে আপনাদের সাথে কথা বলতেছি। কথা বলতে বলতে আইসা পড়ছি রাজারবাগ, যদিও ছিলাম বাম দিয়ে পার হয়ে যেতে পারবো, কিন্তু মনে হইতেছে না আর বাম দিয়ে পার হইতে পারবো। যে আমার পারপাস ফুলফিল করার জন্য আমার কাছে মনে হয়েছে যে FZS 4 বেস্ট হবে। এখন আসি প্রাইসিংয়ের ব্যাপারটায়। প্রাইসিং আপনি বলতে পারেন যে ওভার প্রাইসিং, হ্যাঁ এটা সত্য কথা, এটা মানতে হবে। যদিও আমি নিজেও কিনছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা আর 1020 টাকা কম হলে এটা একটা পারফেক্ট বাইক হইতো, এটা মানতে হবে, কিছু করার নাই। এখন যেটা করার নাই, যেটা আমাদের হাতে না, সেই বিষয় নিয়ে আসলে সারাদিন কান্নাকাটি করেও তো আমাদের কোনো লাভ নাই। এখন আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে নিতে হবে। এখন এক একজনের প্রয়োজন এক এক রকম, এক একজনের চয়েস এক এক রকম। সো এখানে আসলে যে আমরা যারা গালাগালি করতেছি, গালাগালি করে আসলে লাভটা কী হইতেছে? আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি খিলগাঁও ফ্লাইওভারের সামনে। যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো এই বাইকের প্রাইস। হ্যাঁ, এই বাইকের প্রাইস একটু বেশি, সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন বা আমার যেই দরকার সেটা তো এই বাইক ফুলফিল করতেছে। এখন আমার সামনে তো অল্টারনেটিভ নাই রে ভাই, অল্টারনেটিভ বাইক যেগুলো আছে সেগুলো তো আমার প্রয়োজনটা মিট আপ করতে পারতেছে না। তাহলে এখানে ভাই গালাগালি করে লাভটা কি? আলটিমেটলি তো ভাই আমার টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছে, আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনবেন, তাই না? এখন আমি জানি এই বাইকের প্রাইস বেশি, কিন্তু এই বাইক আমার যেটা সার্ভ করতেছে সেটা তো আমার অন্য কোনো বাইক সেরকমভাবে সার্ভ করতেছে না, তাই না? তাহলে আমার সামনে তো আর কোনো অপশন নাই ভাই। এখন যদি আপনি আমার গালি দেন যে আমি এই বাইক এত দাম দিয়ে কিনছি, আমি একটা বোকা মানুষ, তাহলে ভাই কি ঠিক হইব? আমরা যারা কিনতেছি তারা জানি শুনেই কিনতেছি, কারণ আমাদের প্রয়োজন এটা। নেগেটিভ ইমপ্রেশন দেওয়াটা কি আসলে ঠিক? আপনার কাছে যদি অন্য বাইক ভালো লাগে আপনি কিনবেন, এটা তো মানা নাই। আমি তো আর, আপনি আপনার টাকা দিয়ে কিনবেন, আমি আমার টাকা দিয়ে কিনবো, তাই না? সো এখন কোম্পানি বিজনেস পলিসি করছে, কিছু করার নাই। কম হলে তো আমাদের লেগে উপকার হইতো না ডেফিনেটলি। এখন করে নাই, আমাদের সামনে অপশন নাই, সো আমরা এটার পিছনেই পড়ে আছি। এই হইতেছে আমার FZS-এর বিরুদ্ধে কথা বলেন তাদের প্রতি অনুরোধ, যে তারা, আপনারা যে কথা কইলে বলেন সেগুলো ঠিক আছে, সেগুলো আমি মানি, কিন্তু অপশন তো নাই ভাই। এটার মতো কমফোর্ট, এটার মতো কনফিডেন্স আসলেই ভাই অন্য কোনো বাইকে দেয় কি না আমার ডাউট আছে, ঠিক আছে? তর্কের খাতিরে অনেক ধরনের তর্ক আমরা করতে পারি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, যেমন আমি জিক্সার চালাইছি, আমি হর্নেট 1টা চালাইছি। জিক্সার তো আমার নিজের ছিল, অনেক দিন চালাইছি আমি। আর হর্নেটও আমার ছোটো ভাইয়ের ছিল, সেটাও আমি অনেক দিন চালাইছি। 2.0 আমার চালানো হয় নাই, সিভিআর চালাইছি। তো এই গাড়িতে আমি যে কমফোর্টটা পাইছি, টু বি অনেস্ট আমি পাই নাই।
কারণ সারাদিন চালাইলেও যে ফিলিংসটা হয় কোনো ধরনের পেইন ছাড়া একদম রিল্যাক্স মুডে আমি চালাইতে পারতেছি। এখন আমার দরকার ভাই এই জিনিসটা, তাই না? সো এখন আমার আপনি যদি গালি দেন জিনিসটা কি হইলো? তো আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি না করি। প্রত্যেকটা কোম্পানি ভালো, প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রাইসিংয়ের ব্যাপারেও তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে। ভালো মন্দ মিলায় যেমন মানুষ, ভালো মন্দ মিলাইয়া গাড়িও আছে। এখন আপনার প্রয়োজনটা কি সেটা হচ্ছে আপনার কাছে, আমার প্রয়োজনটা কি সেটা হচ্ছে আমার কাছে। সেটার বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে FZS4 আমার জন্য সুইটেবল, সেই জন্যই আসলে আমার এই বাইকটা নেওয়া। এটা ভাই কোনো দালালিও করা না, কোনো গালি খাওয়ারও কথা না, বা খারাপ কিছু না। কারণ পয়সাটা ভাই আমার পকেট থেকেই গেছে, আর কষ্টের পয়সা তো কষ্ট লাগে। এই জন্য আগেই বলছি যে প্রাইসটা যদি কম হইতো তাহলে তো আমার জন্য ভাই ভালোই হতো, তাই না? আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইয়া বলতে পারছি। আমার ব্যক্তিগত মতামত, কেউ রাগ করেন না ভাই, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত।